গড় শুধু ইট পাথরের একটা জায়গা না, গড় হচ্ছে শান্তির ঠিকানা। একটা পরিপাটি ঘর যেমন মনকে ভালো রাখে, তেমনি জীবনের ব্যস্ততার মাঝেও এনে দেয় প্রশান্তি। ছোট ছোট গুছিয়ে রাখার অভ্যাসী ঘরকে করে তুলে সুন্দর, আর সংসারকে করে তুলে আরো স্বস্তির। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ছোট ছোট কিছু টিপস আর অভ্যাসের মাধ্যমে ঘর বাড়ি সব সময় পরিপাটি ও সুন্দর রাখা যায়। ব্যস্ততার মাঝেও একটু গুছিয়ে রাখলে ঘর হয়ে ওঠে আরো শান্তিময় আর আরামদায়ক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারকে নিয়ে খুব ভালো আছি। পুষ্প লাইফস্টাইলে নতুন আরো একটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি। শুভ সকাল জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতে যাচ্ছি, কারণ আজকের ভিডিওটা খুব সকাল থেকে শুরু করেছি। জানি বরাবরের মতো আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা আর অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। তার পাশাপাশি যদি ভিডিও দেখে মনে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করার উপযুক্ত, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আর হ্যাঁ, ভিডিও দেখে যদি ভিডিও সংক্রান্ত কোনো কিছু জানার বা বলার থাকে, অবশ্যই আপনার মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে রেখে যাবেন। ইনশাল্লাহ সময় সুযোগ করে আমি আপনার কমেন্টে রিপ্লাই দিব। আর যারা প্রতিনিয়ত আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে যাচ্ছেন আর নিঃস্বার্থভাবে ভালোবাসা দিচ্ছেন, আপনাদের প্রতিও রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা আর কৃতজ্ঞতা। প্রশংসা শুনতে কার না ভালো লাগে। আপনারা যখন আমার প্রশংসা করেন, আপু তুমি এত সুন্দর করে কথা বলো, তার পাশাপাশি তোমার সংসারের কাজগুলো এত সুন্দর করে গুছিয়ে করো, সত্যি কথা আমার মনটা একদম খুশি ভরে যায়। আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার কাজের উৎসাহ আরো বেশি করে বাড়িয়ে দেয়। গত ভিডিওটা যে আপলোড করেছি কিচেন অর্গানাইজ করার, সেটা আপনারা এত বেশি পছন্দ করেছেন, আমার অনেক বেশি প্রশংসা করেছেন। সত্যি কথা, কিচেন হচ্ছে একটা শান্তির জায়গা মেয়ে মানুষের জন্য। এটা যদি একটু গোছানো গাছানো না থাকে, কাজ করে শান্তি লাগে না। সবাই খুব খুব পছন্দ করেছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মূল্যবান মতামত প্রকাশ করার জন্য। আজকে সে রান্নাঘর থেকে আমার ভিডিওটা শুরু করেছি। 3 মাস পর আমার পছন্দের নাস্তা বানাচ্ছি। কুয়েতে আসার পর আমি একদিনও নাস্তা বানাইনি, মানে রুটি পরোটা এই ধরনের নাস্তা কোনো কিছু বানাতে হয়নি। হয়তো বা কোনো কিছু সকালবেলা রুটি সাথে খাওয়ার জন্য বানিয়েছি, কিন্তু এই প্রথম আমি পরোটা বানাচ্ছি। 2 মাস হয়েছে আমি কুয়েত এসেছি, তার 1 মাস আগে রোজা ছিল। 3 মাস ধরে আমি আমার পছন্দের পরোটা খাই না, মচমচে পরোটা চা দিয়ে। আজকে ভাবলাম যে আমার পছন্দের নাস্তাটা বানাই, নাস্তা খেয়ে পেট ভরে তারপর সংসারের কাজে হাত দিব। পেট শান্তি তো দুনিয়া শান্তি। সকালবেলা এমনিতে আমার নাস্তা করতে ইচ্ছে করে না, কেমন জানি লাগে। ইদানিং আমার গ্যাসে খুব সমস্যা হচ্ছে, যদিও পরোটা খেলে সমস্যাই হবে, তারপরও পরোটা বানাচ্ছি। সুযোগ যেহেতু পেয়েছি, বাচ্চারাও ঘুমাচ্ছে, এই ফাঁকে নাস্তাটা বানিয়ে নিচ্ছি। ওদের জন্য কিন্তু পরোটা বানিয়ে রেখেছি, মানে ডো তৈরি করে রেখেছি। ওরা যখন উঠবে ওদেরকে বানিয়ে দিব। আমার হাজব্যান্ডও কাজে সকালবেলা বের হয়ে গেছে, তো ভাবলাম নিজের জন্য একটা পরোটা বানিয়ে নিই। ভেবেছিলাম কিভাবে মচমচে পরোটা তৈরি করি, ফুল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। কথা বলতে বলতে আর শেয়ার করা হয়নি। মচমচে পরোটা খেতে চাইলে অবশ্যই 15 থেকে 20 মিনিট আগে ডোটা তৈরি করে রাখবেন। আটার ডোটা একটু রেস্টে না রাখলে আপনি যখন পরোটা বানাতে যাবেন, পরোটাটা শক্ত হয়ে যাবে, মচমচে হবে না। তারপর কড়ার মধ্যে তেল দিয়ে যখন ধোঁয়া বের হয়ে আসবে, তখনই পরোটাটা ছেড়ে দিবেন। দেখলেন আমি পরোটাটা কিভাবে বেজেছি, হাত দিয়ে শক্ত করে চেপে চেপে আমি বেজে নিয়েছি। সুন্দর একটা কালার হওয়ার পর নামিয়ে নিয়েছি। পরোটার সাথে একটা ডিমও বেজে নিয়েছি। আজকে রুমে গিয়ে নাস্তা করব না, কারণ বাচ্চারা ঘুমাচ্ছে, লাইট ছাড়লে ওরা উঠে যাবে। তাই ভাবলাম যে রান্নাঘরে বসে নাস্তাটা শেষ করে ফেলি। নিজের মতো করে একটু সময় কাটানো, সবসময় তো বাচ্চা সংসার এগুলো নিয়েই ব্যস্ত থাকি। আসলে নিজেকেও না মাঝে মধ্যে সময় দেওয়া দরকার। আমার মতো কে কে চা পরোটা পছন্দ করেন বলেন তো? আমার হাজবেন্ড মাঝে মধ্যে বলে যে তুমি এটা কোন ধরনের খাবার খাও, মানে চার মধ্যে চুবিয়ে পরোটা খাওয়া এটা কোনো খাবার হলো? ডিম দিয়ে খাও, স্বাস্থ্যকর একটা খাবার। ডিমটা খেলেও সারাদিনের একটা এনার্জি পাওয়া যায়। তোর কথার ভিত্তিতে কিন্তু একটা ডিম ভেজে নিয়েছি। এখন পরোটা খাওয়ার সময় চাও রাখি, আবার একটা ডিমও রাখি।
রাতের বেলায় ওয়াশিং মেশিনে কাপড় ঢুকিয়ে রেখেছিলাম, কাপড়গুলো ওয়াশ করা হয়নি। সকালবেলা উঠে কাজের আগে কাপড়গুলো ওয়াশ করে নিচ্ছি। কুয়েতের গরম সম্পর্কে যদি আপনাদের বলি, আপনারা আন্দাজও করতে পারবেন না এত পরিমাণ গরম। যারা কুয়েতে থাকেন তারা তো জানেন, যারা আমার ভিডিওগুলো দেখেন, বাসার ভিতরে আছেন আপনি বুঝতে পারবেন না গরম কেমন। আপনি যদি দরজার বাইরে যান, মানে মেন দরজার বাইরে যান, তাহলে বুঝতে পারবেন, মনে হয় আপনি কোনো সূর্যের কাছাকাছি চলে এসেছেন। বাংলাদেশে থেকেছি, এত তো গরম কখনোই বুঝিনি। দিনের বেলা তো যেমন তেমন, রাতের বেলাও সেম। রাতের বেলা আরও বেশি পরিমাণ গরম থাকে। এখন গরমের তাপমাত্রা হচ্ছে 30 বা 35। যখন 60-65-তে যাবে তখন কিন্তু বাইরে যাওয়ার মতো কোনো পরিস্থিতিই থাকে না। এখানে মানুষ বেঁচে থাকে একমাত্র এসির উপরে। দিন রাত 24 ঘন্টা এসি চলে। পৃথিবীর সবচেয়ে উষ্ণতম দেশ হচ্ছে কুয়েত, এত বেশি তাপমাত্রা থাকে। কাপড়গুলো ওয়াশিং মেশিনে দেওয়ার পর আমি বাচ্চাদের তুলেছি, ওদেরকে ফ্রেশ করিয়ে নাস্তা খাইয়ে চলে এসেছি রান্নাঘরে। নাস্তা খাওয়ার পর যে কটা থালাবাটি হয়েছিল সেগুলো ধুয়ে ফেললাম, কারণ একটু পর আমি রান্না করব। থালাবাটিগুলো যদি জমিয়ে রাখি তাহলে রান্না করার সময় এসে ঝামেলায় পড়ে যাব। আমি কিন্তু এখন আর থালাবাটি জমিয়ে রাখি না। আগে বাসায় থাকতে খালা আসবে সেটা বলে থালা বাসন জমিয়ে রাখতাম। রাতের বেলা যে থালাবাটি হয় বা পাতিল হয় সেগুলো ধুয়ে তারপর ঘুমাতে যাই, যাতে করে সকালবেলা একটা ফ্রেশ রান্নাঘর থাকে আর সেই রান্নাঘরে এসে কাজ করতে পারি। সকালবেলা দেখা যায় যে হাঁড়ি পাতিল জমা থাকলে একা হাতে যেহেতু সব কাজ গুছাতে হয়, ঘর গোছাতে হয়, রান্না বান্না করতে হয়, কাটাকাটি করতে হয়, সেই জন্য আমার কষ্টটা বেশি হয়ে যায়। তাই চেষ্টা করি রাতের বেলা যে থালা বাসনগুলো থাকে সেগুলো রাতের বেলায় ধুয়ে ফেলতে। আর আমি যতটুকু জানি রাতের বেলা থালা বাসন জমিয়ে রাখতে নেই, তাহলে কিন্তু রহমতের ফেরেস্তা আসে না ঘরে। যদি কম থালা বাসন থাকে, মনে হয় যে আপনি ধুয়ে ফেলতে পারবেন, পরিষ্কার করে ফেলতে পারবেন, সকালে তো আপনাকেই করতে হবে, তাহলে অবশ্যই রাতের বেলায় কাজগুলো করে ফেলুন। মানুষ হচ্ছে অভ্যাসের দাস, মানুষ পারে না এমন কোনো কাজ নেই। বাড়িঘর গুছিয়ে রাখতে হলে একটু পরিকল্পনা প্রয়োজন, সঠিক কাজের প্ল্যানিং প্রয়োজন। আপনি কোনটার পরে কোনটা করবেন অবশ্যই কাজ করার আগে প্ল্যান করে রাখবেন। আমি এই কাজগুলো করার পর ওই কাজগুলো করব, তখন দেখবেন আপনার কোনো কিছু হজবরল লেগে যাবে না। আপনি সুন্দরভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে সবকিছু করতে পারবেন। আগেও তো দেখেছেন আমি অনেক কাজ করেছি, খালা থাকতো তারপর অনেক কাজ করেছি। এখন কিন্তু সব কাজ আমি নিজেই করি, তারপর আলহামদুলিল্লাহ সব কিছু নির্দিষ্ট সময়ের মধ্যেই করতে পারছি, কারণ আমার একটা লক্ষ্য থাকে যে এই সময়ের মধ্যে আমার কাজগুলো শেষ করতে হবে। সঠিক কাজের প্ল্যানিংই কিন্তু আপনার জীবন ও সংসারকে আরো বেশি সুন্দর করতে পারে। মেয়ে হয়ে জন্মিয়েছেন, সংসারকে অবশ্যই আপন করে নিতে হবে। যত বেশি আপন করে নিতে পারবেন, নিজের শরীরে ধৈর্য বাড়াতে পারবেন যে আমাকে আমার কাজগুলো করতে হবে, তাহলে আপনিও পারবেন আপনার সংসারকে সব সময় সুন্দর ও পরিপাটি রাখতে। দেখুন থালাবাটি ধোয়ার পর আমি কি কি রান্না করব। যেমন আমি মাছ রান্না করব, মাছগুলোকে ভিজিয়ে রেখে গেলাম। আমি যদি মাছগুলো ভিজিয়ে না রেখে যাই, গড় গুছিয়ে দেখবো যে মাছগুলো ভিজানো হয়নি, তখন সময় বেশি লাগবে, রান্না করতেও সময় লাগবে। মাছগুলো ভিজিয়ে রেখে ডালও কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি। ডালটা সিদ্ধ হতে হতেই দেখা যাবে আমার গড় গোছানো হয়ে যাবে, আমি এসে ডাল বাগার দিয়ে দিতে পারবো। এই ছোট ছোট জিনিসগুলোকে কিন্তু কাজের প্ল্যানিং বলে। আর রান্নাঘরে কখনোই থালা বাসন জমিয়ে রাখবেন না, যখনের যেটা তখন সেটা ধুয়ে ফেলবেন। রান্নাঘর পরিষ্কার মানে পুরো ঘরই পরিষ্কার। আমি কখনোই জমিয়ে রাখি না, ছোটখাটো জিনিস হলেও সেগুলো ধুয়ে ফেলার চেষ্টা করি। এখন করলেও আমাকেই করতে হবে, আর যখন পাহাড় সমান জমে যাবে তখন আমাকেই করতে হবে। তারপর আমি রুম গোছাতে চলে এসেছি। রুম গোছাতে এসে বিছানার যে কম্বলগুলো ছিল সেগুলো আমি আলমারির ভিতরে রেখে দিয়েছি। ঘর গোছানোর ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখবেন, নির্দিষ্ট স্থানে জিনিসপত্র রাখবেন। আপনি কাপড় এদিক সেদিক ছড়িয়ে রাখলেন তখন কিন্তু রুমগুলো অনেক বেশি অগোছানো দেখাবে। যেখানের জিনিস সেখানে রাখার চেষ্টা করুন। হাঁটবেন আর সংসারের কাজগুলো গুছাবেন, যেটাই চোখের সামনে পড়বে তখনই সেটা গুছিয়ে ফেলবেন। আমার 4টা বাচ্চাই কিন্তু ছোট, ওরা কিন্তু ঘর অনেক বেশি এলোমেলো করে অগোছানো করে, এখানের কাপড় ওখানে, ওখানের কাপড় এখানে। আমি যখনই সামনে এগুলো পাই আমি চেষ্টা করি সাথে সাথে এগুলো গুছিয়ে নিতে। বাচ্চাদের কাজে হচ্ছে এলোমেলো করা আর আমার কাজ হচ্ছে গোছানো। আমি কিন্তু এই কাজগুলোকে অভ্যাসে পরিণত করে ফেলেছি। বিরক্তিটা মাঝে মধ্যে আসে, তারপরে মনে হয় যে না, নিজের শান্তির জন্য হলেও এই কাজগুলো করতে হবে। যখন বিছনাগুলো এলোমেলো করে তখন আমি সাথে সাথে দেখা যায় ওরা উঠে যাওয়ার পর গুছিয়ে ফেলার চেষ্টা করি, তাতে করে কিন্তু রুমগুলো খুব সুন্দর ও গুছানো দেখায়। মোট কথা হচ্ছে আমি কখনোই বসে থাকি না, কাজ শেষ করে তারপর আমি রিল্যাক্স করি। সেজন্যই কিন্তু আপনারা আমার সাজানো গোছানো সংসার দেখতে পান। আরেকটা কথা হচ্ছে কি, বাসায় যখন ছোট ছোট বাচ্চা থাকে ওদের তো ওদের মতো সুযোগ দিতে হবে। ওদেরকেও না বোঝানোর চেষ্টা করবেন যে তোমরা যখন এই কাজগুলো করবে, একটা জিনিস নিয়ে খেলতে বসেছো, সেগুলো গুছিয়ে ফেলার চেষ্টা করো। তোমরা দেখতেই পাচ্ছ যে তোমার মা খুব কষ্ট করে ঘরের কাজগুলো করে, তোমাদেরও সাহায্য করা প্রয়োজন বা তোমরা
তোমরা এই জিনিসগুলো এলোমেলো করো না। ওদের শিক্ষা না দিলে কিন্তু ওরা বুঝতে পারবে না কোনটা গোছানো কোনটা অগোছানো। ছোটবেলা থেকে কিন্তু বাচ্চাদেরও গুছিয়ে তুলতে হবে, আর ছোটবেলা থেকে যে শিক্ষাটা পাবে সেটা নিয়েই কিন্তু সে বড় হবে। আলহামদুলিল্লাহ, আমার বাচ্চাদের ক্ষেত্রে যদি আমি কথাগুলো বলতে চাই, ওরা অনেক লক্ষ্মী। যে অনেক বেশি দুষ্টামি করে সেটা না, বাচ্চারা তো আর বড়দের মতো হবে না, বাচ্চা তো বাচ্চাই। আমরা বড়রা যেমন ফিল করি যে না গুছানো একটা বাসায় শান্তি লাগে, ওদেরকে যখন আমরা অভ্যস্ত করে ফেলবো যে না দেখো একটা গুছানো বাসায় থাকতে কত ভালো লাগে, ওরাও কিন্তু ওইভাবেই বড় হবে। আর আমার বাচ্চাগুলো সেভাবে গুছিয়ে রাখার চেষ্টা করে। আমার কথাগুলো হচ্ছে সেই সব আপুদের জন্য যাদের ছোট ছোট বাচ্চা আছে, কাজ গুছিয়ে করতে পারেন না, মাঝে মধ্যে আমাকে কমেন্টে লিখেন। তাদের উদ্দেশ্যে আমার এই কথাগুলো বলা। আপনারা অবশ্যই টিপসগুলো ফলো করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনিও শান্তিতে থাকতে পারবেন। আরও কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করতে চাই। সকালে উঠে 5-10 মিনিট সময় নিয়ে ঠিক করে রাখুন কি কি কাজ করবেন। যেমন রান্না, কাপড় ধোয়া, ঘর গোছানো, সব আলাদা আলাদা টাইম সেট করুন। এতে এলোমেলো কাজ কমে যাবে। অলরেডি দেখেছেন এই কাজগুলো আমি করে ফেলেছি। এখন রান্নাঘরে চলে আসলাম। একজন আপু ডাল বাগারের সময় আমাকে জিজ্ঞেস করেছিলেন, আপু তুমি ডাল বাগার দেওয়ার সময় কিসের গুঁড়া দিলে? আমি সব সময় পেঁয়াজ আর রসুনটা যখন ব্রাউন কালার হয়ে আসে তখন আমি জিরার গুঁড়ো দিয়ে দিই। জিরার গুঁড়ো দিয়ে ডালটা বাগার দিয়ে খেয়ে দেখবেন অনেক বেশি টেস্টি হয়। আমি যখন বাংলাদেশে ছিলাম আমার রান্নাঘর থেকে কিন্তু প্রতিদিনের রান্নার যে টিপসগুলো আপনাদের সাথে প্রতিনিয়ত শেয়ার করতাম, যে কাজগুলো আগে থেকে গুছিয়ে রাখলে রান্নার কাজ অনেক সহজ হয়, বা আগে থেকে কিছু কাজ গুছিয়ে রাখলে রান্নাটা ঝামেলা মনে হয় না, সেই কাজগুলো কিন্তু আপনারা গুছিয়ে রাখতে পারেন। আমার যেহেতু এতদিন রান্নাঘরটা একদমই অগোছালো ছিল, কাজ করতে ইচ্ছে করেনি, আমি কিন্তু কোনো কাজে গুছিয়ে রাখতে পারিনি। এখন থেকে চিন্তা ভাবনা করছি সুন্দর করে সব কাজ গুছিয়ে রাখবো, এতে করে আমার কষ্টটা খুব কম হবে। যেমন আমি বাংলাদেশে থাকতে করতাম, তীব্র গরমে যে কাজগুলো রান্নাঘরে আগে থেকে গুছিয়ে রাখলে রান্নাটা খুব তাড়াতাড়ি হবে, আর গরমও খুব কম লাগবে, খুব তাড়াতাড়ি রান্না করতে পারবেন। সেই টিপসগুলো নিয়ে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আজকে দুপুরের মেনু হচ্ছে করলা ভাজি, আলু দিয়ে করলা ভাজি। ছুরি দিয়ে কিন্তু আলুগুলো কেটেছি, সেজন্য মোটা মোটা হয়ে গেছে। ডাল আর ভাত হয়ে গেছে। চিংড়ি মাছগুলো বানিয়ে আমি চিংড়ি মাছটাও বোনা করে নিব, তার মধ্যে আমার রান্নাঘরের কাজ শেষ হয়ে যাবে। একটা কাজে আমি কখনো নিজেকে থামিয়ে রাখি না, যেমন চুলায় বসিয়ে দিয়ে যে কাজগুলো করা দরকার, কাটাকাটি বা ধোয়াধুয়ি, সেগুলো আমি শেষ করে ফেলি। আমার কথা হচ্ছে কাজের সময় কাজ করব, তারপর আমি রেস্টের সময় কাটাবো। যেমন কাজের সময় মোবাইল হাতে নেওয়া, তখন দেখবেন আপনার 10 মিনিটের কাজ আধা ঘন্টা লেগে গেছে। মানে মোবাইল হাতে নিয়েছেন, সময় যে কখন পার হয়ে যাবে টেরই পাবেন না। যখন কাজ করবেন তখন কখনোই মোবাইল হাতে নেবেন না। আমরা যারা অনলাইনে কাজ করি সব সময় যে মোবাইল হাতে থাকে সেটা কিন্তু একদমই না। আপনারা যে কমেন্টগুলো করেন সেগুলো কিন্তু আমি একটা নির্দিষ্ট সময় বের করে সবার কমেন্টের রিপ্লাই দিই। অনেক সময় হয় কি সময় পাই না, কমেন্টগুলো রিপ্লাই দিতে দেরি হয়ে যায়। একা হাতে একটা সংসার সামলানো, তার পাশাপাশি ছোট বাচ্চাদের খেয়াল রাখা, এটা কিন্তু খুবই কঠিন একটা কাজ। দেখেছেন রান্না থেকে শুরু করে ঘর গোছানো সবকিছু শেষ করে ফেলেছি। এখন আয়েশাকে গোসল করাতে যাব। গোসল করে সবাই মিলে খাওয়া দাওয়া করে বাচ্চাদের আবার কোচিংয়ে পাঠাবো। চলেন আপনাদের সাথে নিয়ে কুয়েতের একটা ফিশ মার্কেট থেকে ঘুরে আসি। আজকে কুয়েতের ফিশ মার্কেটে যাচ্ছি। এটা কিছুদিন আগের একটা ফুটেজ। আমরা আজকে যাচ্ছি ফাহিল। বাসা থেকে ফাহিল যেতে প্রায় 1 ঘন্টা সময়। হঠাৎ করে আমার হাজবেন্ড এসে বলতেছে চলো আজকে একদম ফিশ মার্কেট গিয়ে মাছ কিনে আনবো। এখানে আসার পর মাছ খেয়ে একদমই শান্তি পাই না, ফ্রিজের মাছ, তাই ফ্রেশ মাছ কিনতে আমরা ফাহিল গিয়েছি। এখানে রোডঘাটগুলো এত বেশি সুন্দর, গাড়িগুলো এত সুন্দর মেনটেন করে চলে, দেখতেই ভালো লাগে। গাড়ির স্পিড কিন্তু 100, এত বেশি স্পিডে চলে। আর গাড়িতে বসে থাকলেও কোনো ক্লান্তি আসে না, অন্যরকম একটা ফিলিং আসে। একজন আপু আমাকে কমেন্ট করেছিলেন আমি যদি ফিশ মার্কেটে যাই তাহলে একটু ভিডিও করে যাতে নিয়ে আসি, ওনার সাথে যাতে একটু শেয়ার করি। আসলে ওনার হাজবেন্ড হচ্ছে সিটি ফিশ মার্কেটে কাজ করেন। আমরা সিটি ফিশ মার্কেটও গিয়েছিলাম, তো ওখানে গিয়ে আসলে ভিডিও করা হয়নি। আপুর উদ্দেশ্যে বলছি আবার যদি ওখানে যাই তাহলে অবশ্যই আপনার ওই জায়গার ভিডিওটা এনে আপনার জন্য শেয়ার করব। আমরা কিন্তু ফাহিল চলে এসেছি। ফাহিল জায়গাটা অনেক বেশি সুন্দর, আর এটাই কিন্তু হচ্ছে ফিশ মার্কেট। এই যে বিল্ডিংটা দেখছেন, বাহির থেকে বোঝার কোনো উপায় নেই এটার ভিতরে ফিশ, তারপর মানে যত ধরনের খাবারের আইটেম আছে সবকিছু বিক্রি করে, মনে হচ্ছে যে কোনো রাজমহলে চলে এসেছি। এটা কিন্তু সাগরের পার, আর কত সুন্দর করে বসার জায়গা করে রেখেছে দেখুন। কুয়েতিরা এখানে আসে তাদের ফ্যামিলি নিয়ে, এসে এখানে সময় পার করে খাওয়া দাওয়া করে।
আর জায়গাটা দেখতে অনেক বেশি সুন্দর। এটা হচ্ছে ফলের মার্কেট। যেমন ফলের মার্কেটটাতে শুধু ফল বিক্রি করে, পাশের জায়গাটাতে হয়তো বা আবার সবজি বিক্রি করে, আর তার পাশের জায়গাটাতে আবার চিকেন, মানে এক একটা গলিতে এক এক ধরনের আইটেম বিক্রি করে। এত সুন্দর করে সবকিছু মেনটেন করে, দেখলে বোঝাই যাবে না এটা যে ফিশ মার্কেট, কিন্তু ভিতরে অনেক বেশি গন্ধ ছিল। বাচ্চারা তো গিয়ে ওইখান থেকে বের হতে চাচ্ছিল। আমরা যেহেতু শুধু মাছ কিনতে গিয়েছি, ফিশ মার্কেটেই ঘুরেছি, ওদেরকে একটু বাইরে বের করে রাখলাম। আমার হাজবেন্ড যতটুকু মাছ কেনা দরকার সেগুলো কিনে তারপর বের হয়েছে। ওইখানে আমরা আরো কিছু সময় কাটিয়েছি। সাগরের পার অনেক মানুষজন এসে হাঁটাহাঁটি করে। আমিও দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। দুই একজন আপুর কমেন্ট পড়ব, তারপর বিদায় নিব। আফরিন ডেইলি ডায়েরি থেকে লিখেছিলেন, আপু তোমার রান্নাঘর দেখতে খুব সুন্দর হয়েছে, পরের ভিডিওতে আমার কমেন্টটা পড়লে আমি খুশি হব। অসংখ্য ধন্যবাদ আপু, তুমি কমেন্ট করেছো। অনেক অনেক শুভকামনা তোমার জন্য। পরের কমেন্টটা হচ্ছে এমডি শাহাদাত ইকরাইডি থেকে, আপু তোমার ভিডিও দেখি কিন্তু কমেন্ট খুব কম করি। আমি আয়েশা, তোমার ভিডিওতে আমার নামটা নিও। আমার স্বামীও কুয়েত থাকে, 3 মাস হলো গেছে। আমি প্রেগনেন্ট আপু, আমার জন্য দোয়া করে যাতে সুস্থ একটা সন্তান জন্ম দিতে পারি। অবশ্যই আপু, তোমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া। সবাই আপুর জন্য দোয়া করবেন যাতে একটা সুস্থ সন্তান জন্ম দিতে পারে। আজকের ভিডিও শেষ কমেন্ট হচ্ছে ফাতেমা নুসরাত আইডি থেকে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, আমি ভালো আছি। তোমার ভিডিও দেখে আমার খুব ভালো লাগছে, মাশাআল্লাহ, তুমি এত কষ্ট করেছো। তোমার কিচেনটা খুব সুন্দর লাগছে। পরের ভিডিওতে আমার নামটা নিলে আমি খুশি হব। আমার নাম নাসরিন। অনেক অনেক ধন্যবাদ নাসরিন আপু, তোমার জন্য ভালোবাসা রইল। এসেছিলাম দিনে, ঘুরতে ঘুরতে একদম রাত করে ফেলেছি। রাতের ফাহিলটা একটু দেখিয়ে দিই, মানে রাতের কুয়েত শহরটা একটু দেখিয়ে দিই। সাগরের পার বসে আমরা কিন্তু খাওয়া দাওয়া করেছি, তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আজকের জন্য তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।